আম্মা কোথায় কে জানে, কাকে জিজ্ঞেস করব যে সাবিন ফুপ্পু এসেছেন কিনা বা আসবেন কিনা। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর সে বাড়িতে চলে এলো এবং লাউঞ্জে টেলিফোন স্ট্যান্ডের কাছে রাখা ডায়েরিটি তুলে নিল। নাচের কারণে পা ব্যথা করছিল। সে সোফায় ধপাস করে বসে পড়ে। এক হাতে গোল্ডেন হাই হিলসের স্ট্র্যাপ খুলে সেগুলো খুলে ফেলে এবং খালি পায়ে ঠান্ডা মার্বেলের মেঝেতে রাখল। সাথে সাথে সে ডায়েরির পাতা উল্টে সাবিন ফুপ্পুর নাম্বার খুঁজতে লাগলো। সে কখনো ওনাকে এভাবে ফোন করেনি, কিন্তু আজ সে মনের কাছে হেরে গিয়েছে। তুরস্কের সেই নাম্বারটি পাওয়া যায়। সে রিসিভার তুলে নম্বর ডায়াল করে। রিং হতে লাগলো। তার হৃদস্পন্দন বেড়ে যায়। পঞ্চম রিংয়ে ফোন ধরল। হ্যালো। একটি ভারী পুরুষালী কণ্ঠ তার কানে বাজে। আসসালামু আলাইকুম। সে শুকনো ঠোঁটের ওপর জিভ বুলালো। উত্তরে সে কোনো এক অজানা ভাষায় কিছু বলল। আমি পাকিস্তান থেকে বলছি। সে ঘাবড়ে গিয়ে ইংরেজিতে বলে, পাকিস্তান থেকে কে? এবার সে ইংরেজিতে জিজ্ঞেস করছিল। তার চোখে জল ভরে আসছে। আমি সাবিন সিকান্দারের ভাঞ্জি। প্লিজ ওনাকে ফোনটা দিন। উনি জাওয়াহের গিয়েছেন। কোনো মেসেজ থাকলে বলুন। সে ব্যস্ত ভঙ্গিতে বলছিল। এবার এই জাওয়াহের কি ছিল তার কোনো ধারণা ছিল না। সাবিন ফুপ্পু কি পাকিস্তানে আসবেন না দাওয়ার ভাইয়ের বিয়েতে? না, উনি বিজি। সম্ভবত সে ফোন রেখে দিচ্ছিল। ঠিক তখনই হায়া বলে ওঠে, আপনি আপনি কে? ওনার ছেলে জিহান। খট করে ফোন রেখে দেওয়া হলো। সে ভেজা চোখে রিসিভারের দিকে তাকালো এবং তারপর জোরে সেটি ক্রেডেলের ওপর রাখে। অজান্তেই আসা অশ্রু মুছতে মুছতে সে নিচু হয়ে স্যান্ডেল পরতে লাগলো। চোখের জল মেকআপ কিছুটা নষ্ট করে দিয়েছিল। সেটা আবার ঠিক করে কিছুক্ষণ পর বাইরে আসতেই গেটের দিক থেকে জাফরকে আসতে দেখা গেল। তার হাতে সাদা আধফোঁটা গোলাপের বুকেট ছিল। সে অনিচ্ছা সত্ত্বেও থমকে দাঁড়ায়। তারপর লেহেঙ্গা সামলে বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এটা কি জাফর? ও বিবি, এটা কুরিয়ারওয়ালা দিয়ে গেছে আপনার জন্য। জাফর তোড়াটি এবং একটি বন্ধ খাম তার দিকে বাড়িয়ে দেয়। সে গত 7 বছর ধরে বড় চাচা ফুরকানের কাজের লোক। তারা গ্রাম থেকে তাকে নিয়ে এসেছে। যখন এসেছিল তখন পাঞ্জাবি বলতো। তারপর এই 7 বছরে উর্দু শেখার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন সে মাঝামাঝি কোনো এক ভাষায় কথা বলে। ঠিক আছে, তুমি যাও। সে তোড়াটি হাত আর বুকের মাঝখানে চেপে ধরে এবং 2 হাত দিয়ে বন্ধ খামটি খুলতে লাগলো। বরাবরের মতো এতে একটি সাদা কাগজ ছিল, যার একদম মাঝখানে উর্দুতে এক লাইন লেখা ছিল, उस लड़की की नाम जो हर रिश्ते को इबादत की तरह महसूस करती है, जो टूटे से नहीं बल्कि खो जाने से डरती है, जो मोहब्बत को सिर्फ चाहती ही नहीं बल्कि জিতती है। ওই মেয়েটির নাম যে কখনো কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্ক তৈরির ভয়ে কাঁদে, তো কখনো কোনো তৈরি হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে সে স্তব্ধ হয়ে গেল। তারপর ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালো। গেট খোলা ছিল। মেহেদির অনুষ্ঠান স্থল থেকে আলো আর সঙ্গীতের বেহিসেবি শোরগোল এখান পর্যন্ত আসছিল। মাঝখানে অনেক মানুষ আসা যাওয়া বন্ধ করেছে, অতিথি চাকর বাকর ইত্যাদি। এমন সময় কি কেউ এখানে ছিল যে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল? সে খামটি উল্টে দেখে। কুরিয়ারের সিল একদিন আগের ছিল। মাত্র 10 মিনিট আগে সে জিহানের সাথে প্রথমবার কথা বলে কেঁদেছে। তৈরি হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত সম্পর্ক
আর 1 ঘন্টা আগে ওয়ালিদ এবং তার বাবা মায়ের সাথে দেখা করেছিল। অনাকাঙ্ক্ষিত সম্পর্ক তৈরির ভয়। এই ব্যক্তি কে ছিল যে এত খবর রাখত? একদিন আগে সে কিভাবে জানল যে হায়া আজ 2 বার কাঁদবে? সে ভীত হয়ে দাঁড়িয়ে বারবার ওই লেখাটি পড়তে লাগলো। আব্বা কি চলে গেছেন? সে পারফিউমের বোতল বন্ধ করে ড্রেসিং টেবিলের ওপর রাখে। নির্দিষ্ট হর্ন এবং গেট খোলার শব্দ শুনে মোবাইল আর ক্লাচ নিয়ে বাইরে ছুটে আসলো। অনেকক্ষণ ধরে সে দরজা বন্ধ করে বারাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ফাতেমা বেগম জলদি করো বলে শোরগোল তুলে অন্তত 10 বার দরজায় কড়া নেড়েছেন। নির্ধারিত সময় এসেছিল। আজ দাওয়ার ভাইয়ের বারাত। সুলেমান সাহেবকে সবার আগে এসে পৌঁছাতে হতো এবং হায়ের ধীরগতির সাজগোজের ব্যাপারেও তিনি জানতেন। বারান্দা খালি ছিল, তবে বড় চাচা ফুরকানের অংশ থেকে শোরগোল শোনা যাচ্ছিল। সম্ভবত ওখান থেকে এখনও সবাই বের হয়নি। এখন সে কি করবে? আব্বাকে ফোন করবে নাকি বড় চাচার বাসায় গিয়ে কারো কাছে লিফট চাইবে? সে এসব ভাবনায় আচ্ছন্ন হয়ে ভেতরে যাওয়ার জন্য ফিরতে খোলা গেটে হর্ন বাজল। সে থমে যায়। একটি কালো চকচকে অ্যাকর্ড বাইরে দাঁড়িয়েছিল। সেটির হেডলাইট বেশ তীব্র। হায়ের চোখ দাঁড়িয়ে গেল। সে অজান্তেই কপালে হাত দিয়ে আড়াল করে দেখতে চাইল। তখনই হেডলাইট মৃদু হয়। ড্রাইভিং সিটে বসা ব্যক্তির মুখ স্পষ্ট হলো। সে ছিল ওয়ালিদ লাকারি। সে ফ্রন্ট সিটে তার বাবা ছিলেন এবং পেছনে মা। আসসালামু আলাইকুম হায়া। সে দরজা অর্ধেক খুলে বাইরে বের হলো এবং একটি মৃদু হাসির সাথে তার দিকে তাকায়। সে টিমটিমে হেডলাইটের আলোয় তাদের সামনে দাঁড়িয়েছিল। গাঢ় লাল রঙের কারুকাজ করা স্লিভলেস ফ্রক, যা পা পর্যন্ত লম্বা ছিল, এবং নিচে একই রঙের টাইট পায়জামা। ফ্রকটি অনেক লম্বা ছিল, তাই পায়জামার কুচিগুলো মাত্র 1 বিঘত পরিমাণ দেখা যাচ্ছিল। সোনালি দুপাট্টা গলায় আর কাঁধ থেকে ঝুলে থাকা লম্বা দুলগুলো কাঁধ পর্যন্ত স্পর্শ করছিল। কাজল মাখা কালো চোখ আর পিঠের ওপর ছড়িয়ে থাকা সোজা চুল। আমাদের ম্যারেজ হলের পথ জানানি আঙ্কেল আছেন কি? সে নিজের দৃষ্টিতে তাকে অবলোকন করতে করতে জিজ্ঞেস করে। সে দ্বিধাগ্রস্ত হয়ে সামনে এলো। তারপর তাকে উপেক্ষা করে লাগারি সাহেবের দরজার পাশে দাঁড়ালো। আঙ্কেল, প্যারাডাইস হলে যেতে হবে, আর আব্বা সম্ভবত বেরিয়ে গেছেন। আমি তো টেরই পাইনি। সে সত্যিই চিন্তিত ছিল। ওহ, তাহলে আপনার চাচারা? ওনারা তো আব্বার আগেই চলে গেছেন। দাঁড়ান, এখন হয়তো বেশি দূরে যাননি। আমি ওনাদের ফিরিয়ে... আরে ওনারা কেন ফিরে আসবে? ওনাদের দ্রুত পৌঁছানো জরুরি। তুমি আমাদের সাথে চলে এসো মা। আমাদের তো ওখানেই যেতে হবে। হ্যাঁ মা, এসো। মিসেস মেহনাজ দ্রুত নিচের দিকে দরজা খুললেন এবং অন্যদিকে সরে বসলেন। সে কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রয়। এখন যদি আব্বার অপেক্ষা করে তবে অর্ধেক অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আর যদি এদের সাথে যায় তবে আব্বা হয়তো মানবেন না। এটা তো নিশ্চিত জানা ছিল। ঠিক আছে, চলুন। সে ইতস্তত করে পিছনের সিটের দিকে এগিয়ে গেল। তাহলে আমাদের মেয়ে কি করে? পথে লাগারি সাহেব জিজ্ঞেস করছিল হায়াকে। আমি ওনার মেয়ে কবে থেকে হলাম? হায়া মনে মনে ভাবছিল। জি, আমি শারিয়া অ্যান্ড লতে LLB অনার্স করছি। তার মানে আপনি ইসলামিক উকিল? জি। সে ফ্যাকাশে হাসল। এই লোকগুলো তাকে এত আপন করে নিচ্ছিল কেন? তো এই শরিয়া অ্যান্ড ল কেমন সাবজেক্ট? উমায়ের লাগারি কথা এগিয়ে নিয়ে বলেন, কারণ আমি মূলত একজন ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ারিং শুরুতে আমার কাছে কঠিন মনে হয়েছিল, পরে সহজ হয়ে গেছে। আমার কাছে শরিয়া শুরুতে কঠিন লাগতো, পরে অভ্যস্ত হয়ে গেছি। তারা তিনজনই হেসে ওঠে। হায়া অনুভব করল যে তার অহেতুক ওনাদের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত নয়। হায়া মা,
বিয়ের পর কি প্র্যাকটিস করার ইচ্ছে আছে? কারণ আমি আর তোমার আঙ্কেল কখনো এ ব্যাপারে তোমাকে জোর করব না। আমরা সাবজেক্ট নির্বাচন থেকে শুরু করি কেরিয়ার গড়া পর্যন্ত প্রতিটি বিষয়ে আমাদের সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। খুদ ওয়ালিদেরও বিয়ের পর স্ত্রীর জব করার ব্যাপারে কোনো আপত্তি নেই, মেহনাজ বলছিলেন। আর হায়া হতবাক হয়ে ওনার দিকে তাকাইয়ে আছে। ব্যাপার কি? জল তাহলে এতদূর গড়িয়েছে? নাকি এই ভুল ধারণায় আছেন যে আব্বা ওনাদের কখনো না বলবেন না? কোনো মতে হ্যাঁ হু করে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল সে। যখন ম্যারেজ হলের আলোগুলো নজরে এলো তখন সে স্বস্তি পেল। লিফটের জন্য ধন্যবাদ আঙ্কেল। সে আঙ্কেল আর আন্টির সাথেই বাইরে বের হলো। সেই মুহূর্তে লাগারি আঙ্কেলের মোবাইল বেজে উঠলে তিনি ক্ষমা চেয়ে একপাশে চলে যান। মেহনাজও তার পেছনে গেলেন। হায়া শুনুন। সে চলেই যাচ্ছিল যখন ওয়ালিদ ডাকল। সে তখনও ভেতরে স্টিয়ারিং হুইল ধরে বসেছে। আমাকে আপনার সাথে কথা বলতে হবে। সে নিচের দিকে কাজ নামিয়ে তাকে সম্বোধন করে। কিন্তু এটা ঠিক হবে না। কিন্তু আমাকে এই প্রস্তাবের বিষয়ে কথা বলতে হবে। আপনি যদি 2 মিনিটের জন্য ভেতরে বসে আমার কথা শোনেন। সাথে সাথেই সে ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। আলোর একটি ঝলকানি তার মনে খেলে গেল। সুযোগ ভালো ছিল। সে তাকে নিজের নিকার বিষয়ে বলে পুরো বিষয়টি এখানেই ধামাচাপা দিতে পারে। এতে লাঠিও ভাঙবে না, আর এই 6 ফুটের সাপটিও রাস্তা থেকে সরে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের আত্মীয়রা আছেন। যদি সে দ্বিধা নিয়ে ভেতরে বসে, ডোন্ট ওয়ারি, আমি গাড়ি ব্যাক সাইডে পার্ক করছি। জীবনে প্রথমবার সে এভাবে কোনো ছেলের সাথে একা কথা বলতে বসে। আব্বা জানতে পারলে ওনার সব উদারতা ধুলোয় মিশে যেত। হায়ের পোশাক পরার স্বাধীনতা ছিল, মাথা ঢাকার বাধ্যবাধকতা ছিল না, কিন্তু ছেলেদের সাথে ঘনিষ্ঠতা বা বন্ধুত্বের অনুমতি আব্বা কখনো দেননি। সে বসার সাথে সাথে ওয়ালিদ শা করে গাড়ি চালিয়ে নিয়ে যায়। আপনাকে যা বলার দ্রুত বলুন, তারপর আমাকেও কিছু বলতে হবে। সে মাথা নিচু করে কোলে রাখা হাতের আঙুল মোচড়াচ্ছিল। এক অদ্ভুত অস্থির অবস্থা হচ্ছিল তার। আগে আপনিই বলুন। ওয়ালিদ ম্যারেজ হলের পেছনের দিকে একটি তুলনামূলক নির্জন গলিতে গাড়ি নিয়ে এসেছে। ওকে, আমি কিছু বলতে চাই। সে ঘাড় নিচু করে বলতে লাগলো, আমার আব্বা আপনাকে বলেছেন কি না জানি না, কিন্তু আমি জানানোটা জরুরি মনে করছি। আমার নিকাহ আমার ফুপুর ছেলের সাথে ছোটবেলায় হয়ে গেছে। তারা তুরস্কে থাকে। কিছু পারিবারিক সমস্যার কারণে আমার আব্বা ওনাদের ওপর ক্ষুব্ধ হয়ে এখন আমাকে ডিভোর্স করিয়ে আমার বিয়ে অন্য কোথাও দিতে চাচ্ছেন, কিন্তু আমি এমনটা চাই না। সে মাথা তোলেনি। ওয়ালিদের নীরবতা দেখে সে এতটা বুঝল যে সে প্রচণ্ড শকের মধ্যে আছে। আমি আমার স্বামীর প্রতি অনুগত, মিস্টার ওয়ালিদ। আমি তাকে নিয়ে স্বপ্ন দেখছি এবং মানসিকভাবে নিজেকে তার সাথে জড়িয়ে রেখেছি। এখন অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। সে তখনও কিছু বলছিল না। হায়া কোলে রাখা হাতের দিকে তাকিয়েই বলে যাচ্ছিল, প্লিজ আপনি মানা করে দিন। আমি অন্য কারো স্ত্রী